ভূতে বিশ্বাস করেন করেন বা না করেন, আমরা কিন্তু ভূতের গল্প শুনতে ভীষণ পছন্দ করি। জীবনে কখনো না কখনো আমরা সবাই কম বেশি ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আমন্ত্রণ জানাচ্ছি ভূত আড্ডাতে। আমাদের আজকের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন অতিথিকে, যিনি আমাদের সঙ্গে তার রিয়েল টাইম হরর অভিজ্ঞতা শেয়ার করবেন। হ্যালো সাইফা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তুমি আজকে তোমার লাইফের কি হরর স্টোরি আমাদের সঙ্গে শেয়ার করবে? অ্যাকচুয়ালি হরর স্টোরি বললে একটু কম হবে। এটা মেইনলি হচ্ছে আমার নিজের বাসায় ঘটে যাওয়া একটি সত্যিকারের ঘটনা। ও মাই গড, রিয়েল স্টোরি? জি, আজিমপুরে আমার বাসা হচ্ছে 4 তলা একটা বাসায় থাকি আমি। ছোটবেলা থেকে আমার এখানেই বড় হওয়া। এই বাসাটা পুরনো বললে কম হবে। অ্যাকচুয়ালি এখানে বলা যেতে পারে যে কারো জন্ম হয়েছে অথবা কারো মৃত্যু। এমনই একটি আমার বাসার হচ্ছে ছাদের নিচে একটি ঘর আছে, যেখানে আমার মা প্রায় আমাকে মানা করে যেত, কিন্তু আমার মনে না কেমন জানি একটা মনে হতো যে কেন যেতে পারবো না, এখানে কি আছে জানার খুব ইচ্ছা। তারপর আমি যখন একদিন রাত্রেবেলা, তখন মেবি 3টা বাজে, হঠাৎ মনে হলো যে ছাদের ঘর থেকে কে জানি আমার ডাকছে, আমার নাম ধরে। নাম ধরে ডাকছিল? হ্যাঁ আপু। আমি অ্যাকচুয়ালি বিশ্বাসই করতে পারতেছিলাম না। 3টা বাজে, তখন আমার বাসার সবাই ঘুমাচ্ছে, আমার ছোট ভাই, আমার বাবা মা সবাই ঘুমাচ্ছে। তোমার বয়স তখন কত? আমার বয়স তখন 13-14 বছর হবে। একদম। হ্যাঁ, আর মাসটা তখন নভেম্বর মাস ছিল, তো শীতকাল কাইন্ড অফ। তো শীতকালে তো সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর আশেপাশে অনেক নিস্তব্ধ থাকে। তো আমার ওই বাসাতে বড় হওয়া ছোটবেলা থেকে, কিন্তু আমার ভাই, ছোট ভাই, ও একবার ওখানে খেলতে গিয়ে হঠাৎ করে কে জানি ওকে টেনে ধরেছিল। ও মাই গড, আমার একদম গায়ে কাটা দিয়ে উঠলো। তারপর ও এসে আমাকে বলেছিল, আমি ওই দিন যেতে চেয়েছিলাম ওই ঘরটাতে দেখার জন্য যে কি আছে। ছোটবেলা থেকে আমি একটু যে জিনিসগুলোতে নিয়ে আমার অনেকটা সংকোচ মনে হয় যে ওখানে কিছু একটা আছে অথবা থাকতে পারে, আমার খুব দেখার ইচ্ছা, বাট মা কখনো যেতে দেয়নি ওখানে। কিন্তু ওই দিন রাতে যখন, তুমি কি ভয় পেতে না? তোমার ভয়টা করতো না? না, আমি তখন আগেও বিশ্বাস করতাম না যে ভূত বলে কিছু হয়। তো ভাই তো ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে, আমারকে ডাকার মতন তো কেউ নেই। তুমি কি একা ঘুমাতে? জি। তো আমার মনে না হঠাৎ করে মনে হলো যে ওই ঘরটা থেকে আমাকে হয়তো কেউ ডাকছে, হয়তো আমার মনের ভুল। তারপর মনে হচ্ছিল যে আরো জোরে জোরে ডাকছে আমাকে। মাই গড। তারপর আমি করলাম, আমার ফোনের ফ্ল্যাশটা অন করলাম। তারপরে আমাদের সিঁড়ি রুমটা যেটা ছিল ওখানে লাইট ছিল না। তো আমি যখন ফ্ল্যাশটা অন করে সিঁড়ি দিয়ে উঠছিলাম, আমার ফ্লোরটা, আমি 3 তলায় থাকি, 4 তলার রুমে হচ্ছে ওই ছাদের ঘরটাতে হঠাৎ করে দেখলাম যে জল জল করে আলো জ্বলছে। সো দ্যাট টাইম আমি অবাক হয়ে, আমি হঠাৎ করে আমাকে কে জানি ডাকছে, এটা বারবার শুনতে শুনতে আমার থাকে না যে আমার মাইন্ডের মধ্যে কেমন জানি হ্যালোসিনেশন টাইপ হয়ে গেছে। সো তারপর আমি সিঁড়িতে অর্ধেক উঠেছি, তারপর ভয়তে আবার রুমে চলে গেছি। লিটারালি শুনতে পাচ্ছ যে সাইফা বলে ডাকছে? হ্যাঁ, আমার নামই ডাকছে স্পষ্ট। তো আমি আবার রুমে দৌড়ে চলে গিয়েছে। তো ওরকম একদিন গেল, তো আমি মাকে বলেছি সকালবেলা ঘুম থেকে উঠে। মা বললো যে এটা হয়তো তোমার ভুল। আমি বারবার ছোটবেলা থেকে মাকে জিজ্ঞাসা করতাম, মা ওই রুমে কেন যেতে পারবো না, ওই রুমে কি আছে, আমার জানার খুব ইচ্ছা। ওখানে আন্টি মনে হয় নিশ্চয়ই কিছু জানতো। হ্যাঁ অবশ্যই, সে আমাকে বলেনি কখনো আর কি। আমি হঠাৎ আরেকদিন মেবি নভেম্বর 14 নভেম্বর, তো ওই দিন হচ্ছে রাত 2:17 বাজে। ওই টাইমে আমার এক্সাম চলতেছে, সো আমি রাত জেগে পড়ি। সো আমি এক্সাক্ট টাইমটা জানি, বাসার সবাই ঘুমিয়ে গেছে। আমি লিখছিলাম, হঠাৎ করে মনে হলো আমার পর্দাটা নাড়া দিয়ে উঠলো। এখন আমি ভাবলাম যে ঠিক আছে, শীতের দিন হতে পারে, হয়তো আমার জানালা খোলা। হঠাৎ করে যে লাইটটা থাকে না, যে লাইটটা জ্বলছে আর নিভছে কাইন্ড অফ, কেমন জানি উপর থেকে ধূপ ধূপ করে আওয়াজ হচ্ছে। মানে আমার ফ্লোরের উপরেই তো, ধূপ ধূপ করে কিভাবে জানি আওয়াজ হচ্ছে। তো এখন আওয়াজ হচ্ছে শুনে আমার মনে আবার কোয়েশ্চেন জাগলো যে কি হচ্ছে। এখন অনেক গভীর রাত, 2:17 বাজে, অনেক বেশি রাত। আগের দিন তো 3টা বাজে হয়েছিল, ফ্ল্যাশ নিয়ে গিয়েছিলাম, নিচে চলে এসেছি, সেটা শেষ। সেটা মা বলেছে যে মনের ভুল, কিন্তু আজকে এটা কি মনের ভুল? পরপর 2 দিন মনের ভুল আওয়াজ হচ্ছে। হ্যাঁ, আমার নিজের ফোনের ক্যামেরা অন করেছি, ক্যামেরা অন করে আমি দেখার জন্য যে আজকে আমাকে জানতেই হবে যে এখানে কি হচ্ছে। দ্যাট টাইম মনে হচ্ছে যে আমার পিছন থেকে কে জানি আমাকে টানছে। মানে আমি হলে ওখানে শেষ হয়ে যেতাম, একদম লিটারালি শেষ হয়ে যেতাম। মাই গড, তুমি এতটুকু একটা বাচ্চা মেয়ে, তুমি কিভাবে এগুলো হ্যান্ডেল করছিলা ওই টাইমে?
আই ডোন্ট নো। এটা তো তাও অল্প, আমি আপনাকে পরে স্টোরিটা শেয়ার করি। টেনে ধরার পরে আমার মনে হচ্ছে যে আমি কি বলবো ছাড়তে বা কিছু থাকে না যে নিজের মনে ভয় থাকলে মুখ থেকে কোনো শব্দ বের হয় না, ওরকম। আর ওই দিন আমার ফোনের ক্যামেরাটা অন ছিল, আমি বলেছি আপনাকে। আমি ক্যামেরাটা অন ছিল, হঠাৎ করে কেন জানি ক্যামেরাটা হাত থেকে আমার পড়ে গেছে, ফোনটা আমার পিছন থেকে টান দিয়ে ধরেছে তো ফোনটা পড়ে যাবে, সো ক্যামেরা অফ হয়ে গিয়েছে। সো আমি ওই দিন মানে ব্যথা পেয়ে ওখানেই পড়ে গেছে। তো আমার ভাই সকালবেলা গাছে পানি দিতে যায় সবসময় ঘুম থেকে উঠে, তো ও হচ্ছে আমাকে গিয়ে দেখলাম ওখানে পড়ে আছি। আর আমার এক্সাম ছিল হচ্ছে 10টার দিকে, সো ও মেনলি 7টা-8টার দিকে গিয়েছিল, গিয়ে দেখে যে এরকম অবস্থা। ও মাকে বললো যে মা দেখো বোন এখানে পড়ে আছে। সো মা এসে আমাকে নিয়ে রুমে নিয়ে গেছে, কোনোভাবে আমাকে আবার হচ্ছে উঠিয়ে আমাকে বললো যে তোমার কি হয়েছে, তুমি ওখানে কি করতেছিলে অর সামথিং। মানে তারা ভাবছে তুমি সকালেই গেছিলে? হ্যাঁ তারা ভাবছে। তো আমারও না কেমন জানি মনে নেই ওই দিনের কাহিনী, কিন্তু আমার ওই ফোনটা যেটা রেকর্ডিং অন ছিল, তো ওই ফোনটা আমি অন করেছিলাম। অন করে মানে আমি পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি অন করেছি দেখার জন্য যে কি হয়েছে। আমার তো মাইন্ডে আছে যে ওটা হয়েছিল আমার সাথে। সো আমার অতটুকু পর্যন্ত মনে হচ্ছে যতটুকু আমার শার্ট টেনে ধরেছিল, তারপরের কিছু মনে নেই। এই জায়গাটা শুনলেই আমার একদম গায়ের মধ্যে কাটা দেয়। তো তারপর আমি যখন ভিডিওটা অন করলাম, ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে যে আমি একা একাই পিছনে যাচ্ছি, আমার কেউ টানছে না। আমি এটা দেখে ভাবলাম যে মাকে দেখাবো, আমি জাস্ট একবার প্লে করেছি, তার মধ্যে ভিডিওটা নেই। এরপরে আমি ভিডিওটা তুমি দেখেছো? হ্যাঁ আমি দেখেছি নিজের চোখে। তারপরে এরকম গেল, ওই দিন আমি এক্সাম দিয়ে এসে আমি পুরো ট্রমাটাইজড। আমি একটা বাচ্চা মানুষ, আমি এগুলা কিভাবে টলারেট করব। সো আমি মাকে বললে মা বলে তোমার নিজের মনের ভুল, কাউকে বললে বিশ্বাস করতেছো না, এখন আমি কি করব। তো এরকম কিছুদিন আরো গেল, 3-4 দিন এরকম গেল। পরে আবার আরেকদিন, ওই দিন আমি সন্ধ্যাবেলা আজান দিবে মাগরিবের, তখন আমি ছাদের উপর গিয়েছিলাম। আমার পাখি আছে ছাদে। ওই দিন সন্ধ্যায়, যেদিন সকালে তুমি সেন্সলেস হয়ে পড়েছিলে? না না না, কিছুদিন পরে, 3-4 দিন পর। তো ওগুলাকে আমি বন্ধ করার জন্য আমি গিয়েছিলাম। তো দেন হঠাৎ করে দেখলাম ওখানে কার জানি পায়ের ছাপ, আর তো কেউ নেই। আমি ভাবলাম যে হয়তো এমনি, তো আমি কি জানি ভেবে নিচে চলে গেলাম। আমি সত্যিই চোখে কিছু একটা দেখেছি। তো আমি এটা রেকর্ড করছি, দ্যাট টাইম পিছন থেকে মনে হচ্ছে আমাকে কেউ আবার হাত দিয়ে এভাবে করে ডাকছে। আমি পিছনে তাকালাম, দেখি কেউ নেই। আমার হাতে যে কাগজগুলো ছিল এগুলো পড়ে গেছে। এখন কিন্তু আমার গায়ের মধ্যে মানে লিটারালি কাটা দিচ্ছে, নিশ্চয়ই আপনাদেরও দিচ্ছে। তো তখন আমি বললাম যে না সাইফা, আজকে জানতেই হবে, অনেক দিন হয়ে গিয়েছে, আর কত। তো আমি ওখানে একটা ট্রাঙ্ক ছিল, ট্রাঙ্কটা খোলার চেষ্টা করলাম। এখন দেখি ট্রাঙ্কের পুরোনো তালা, তো একটু কিছু দিয়ে নাড়া দিলে হয়তো খুলে যাবে অথবা সামথিং। সো আমি কি করলাম, একটা কাঠ ছিল ওখানে পড়ে, ওটা দিয়ে আস্তে করে বাড়ি দিলাম আর ট্রাঙ্কটা খুলে গেল। ওখানে দেখলাম কিছু লেখালেখিটা মেনলি ছিল আমার দাদার ভাইয়ের। আচ্ছা।
উনি লিখে গিয়েছে যে এরকম এরকম এই ফ্যামিলির অনেক কিছু লিখে গিয়েছে। তারপরে হচ্ছে ওনাকে নাকি মেন্টাল টর্চার আর সামথিং এই রিলেটেড অনেক কিছু লিখে গিয়েছে, আর এই জন্য উনি সুইসাইড করছে। এই নোটটা আমি যখন দেখতে পেলাম আমার গা লিটারালি থাকে না যে আমার গুজবাম চলে আসছে। তো আমি তখন বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এই কাহিনীটাই হচ্ছে এখানে। আমি যখন ওটা আমার হাতে ধরলাম তখন আমার কানের কাছে কে যেন ফিসফিস করে বলছে যে চলে যাও, এখান থেকে চলে যাও। ও গড, একদম মানে ব্যাপারটা একদম হরর মুভির মধ্যে মতো মানে শোনাচ্ছে। আমি যেটা কখনো বিশ্বাসই করতাম না সেটাই আমার সাথে হচ্ছে। সো আমি থাকে না যে হঠাৎ করে আটকে ওঠা এন্ড ফ্রিজ হয়ে গেছে ওখানে, যে কি নড়তে চড়তে পারছো না এরকম। তো তারপর আমাকে কে জানি বলছে যে চলে যাও, এখান থেকে চলে যাও, এখনই চলে যাও, না হলে কিন্তু থাকতে পারবে না। আমি কিছু বলতেই পারছি না। শোনার পরও মানে স্টিল তুমি ওখানে আছো? আমি ওখানে আছি, ফ্রিজ হয়ে আছি, কিছু আমার মুখ থেকে বেরই হচ্ছে না কোনো শব্দ। তো আমার হঠাৎ করে মনে হচ্ছে যে কে জানি বারবার বলছে চলে যাও চলে যাও। তো আমি যখন বের হয়ে যাব, অনেকক্ষণ হয়ে গেছে, আমি জানি না কয়টা বাজে, কি কোনো কিছু ঠিক নেই। তো আমি যখন হঠাৎ করে বের হয়ে যাব তখন হঠাৎ করে কে জানি বললো এই ঘরে আর এসো না। তো আমি ওই দিন রাত্রে আমি জানি না আমি কয়টা অবধি ওখানে ছিলাম। ওই যে আমি বললাম যে আমি একটা ডিজিটাল ক্যামেরা ওখানে রেখে দিয়েছিলাম, ওইটাতে সব ভিডিও হয়েছিল। কিন্তু আমার যেটা ফোনের ক্যামেরা অন করে নিয়ে গেছিলাম ওটাতে কোনো কিছু নাই, নাথিং, কিচ্ছু রেকর্ড হয়নি, কিচ্ছু হয়নি ওখানে। তোর ফোনটাতে হয় নাই? কিন্তু ডিজিটাল ক্যামেরা তো আমি আগে রেখে এসেছিলাম যে, তো এটা এসে আমি আমার মাকে দেখিয়েছিলাম। মা তারপরে আমাকে বললো যে এরকম এরকম কাহিনী, এরকম সুইসাইড করেছিল তোমার দাদার ভাই। বলছি আমি জানতাম আগে থেকে এটা, মানে এরকম কিছু ভৌতিক ব্যাপার আছে। সাইফা, তোমাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপু আপনাকে অনেক ধন্যবাদ, আমার এই রিয়েল লাইফ স্টোরিটা দর্শকদের সামনে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো। প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা গল্পের মধ্যে খুব এক্সাইটিং একটা বিষয় খেয়াল করেছি, গায়ে কাঁটাদের মতো একটা অবস্থা হচ্ছিল আমার। আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে এবং আপনারা নিশ্চয়ই ভয়ও পেয়েছেন। আপনি যদি হতে চান আড্ডার অতিথি এবং আপনার যদি থেকে থাকে এমন কোনো হরর অভিজ্ঞতা, তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন, তাদের সকল প্রোগ্রাম দেখতে চোখ রাখুন।